শুধু দর্শক, আমি কবিতা দিলাওয়ার স্বাগত জানাচ্ছি কবিতার সাথে আজকের এই বিশেষ পর্ব থেকে। আজ আমার সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। তাকে আপনারা নিশ্চয়ই সবাই চেনেন। একজন স্বনামধন্য সাংবাদিক, লেখক এবং বিশ্লেষক। কিন্তু বর্তমানে তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। গণমাধ্যম, জনসংযোগ ও কৌশলগত যোগাযোগে তার দীর্ঘ অভিজ্ঞতা তাকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার অন্যতম প্রধান কণ্ঠস্বর হিসেবে পরিচিতি দিয়েছে। সাংবাদিকতা ও সম্পাদকীয় নেতৃত্বে তার অতীত ভূমিকা ও নৈতিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের কারণে দেশে এবং বিদেশে একজন বিশ্বস্ত ও প্রভাবশালী চিন্তাবিদ হিসেবে তিনি পরিচিত। স্বাগত আপনাকে, জনাব গোলাম মুর্তজা, কবিতার সাথে আজকের এই পর্বে। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। একজন সাংবাদিক যিনি সবসময় তার স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন, তার কাজের স্বাধীনতা এবং জনগণের কথা ভেবে যিনি কথা বলতেন, যাকে আমরা প্রচুর দেখেছি কথা বলতে সব সময়, এবং জনগণ হয়তো একসময় তাকে মনেও করতেন যে তিনি জনগণের কণ্ঠস্বর। তো এই যে আজকের এই যে দায়িত্ব প্রাপ্ত, আপনি নতুন একটি দায়িত্ব, এই পদে কাজ করতে আপনার কাছে কেমন লাগছে? অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ভালো ভালো কথা বলেছেন। আর আমি আসলে নিজেকে পরিচিত মনে করি, নিজের সম্পর্কে যেটা মনে করি সেটা হলো আমি একজন সাংবাদিক বা আমি একজন সংবাদকর্মী। এখন এখন যে দায়িত্বে আছি, দায়িত্বটার যে নাম সরকারি প্রেস মিনিস্টার, ওয়াশিংটন ডিসি বাংলাদেশ দূতাবাস। অনেকেই মনে করেন যে আমি হয়তো অনেক বড় কোনো একটা পদে এসেছি। আগে সাংবাদিকতা করতাম, এখন বড় কোনো একটা পদে এসেছি। আর আমার ব্যাখ্যা বা বিশ্লেষণ এবং বাস্তবতা যেটা, সাংবাদিকতাটাই আমার মূল পরিচিতি। এবং প্রেস মিনিস্টার, সরকার, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসিতে থাকা, এটা আসলে আমার কাছে বড় পরিচয় না। আমার কাছে মূলত সাংবাদিকতার পরিচয়টাই বড় পরিচয় এবং আমি সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনার যে প্রশ্ন যে স্বাধীনভাবে কথা বলতাম, এখন সরকারি দায়িত্বে এসে এখন কি করছি বা কোনো চ্যালেঞ্জ ফেস করছি কিনা বা কথা বলতে পারছি কিনা। আমাদের যে লক্ষ্য, আমরা কথা বলতাম কেন বা কথা বলি কেন? কথা বলতাম বা বলি যে যেটা ঠিক কাজ হওয়া দরকার, যেটা ঠিক করা দরকার, সেটা যখন ঠিক হতো না বলে আমরা মনে করতাম বা আমি মনে করতাম, তখন সেটা নিয়ে কথা বলতাম। আর কথা বলার, কাজ করার, লেখার মূল উদ্দেশ্যটা কি ছিল? আমাদের মূল উদ্দেশ্যটা ছিল দেশের জন্য কাজ করা, দেশের মঙ্গলের জন্য কাজ করা। তা আমি দীর্ঘ বছর, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ দীর্ঘ বছর কাজ করেছি, সাংবাদিকতা করেছি সাময়িকভাবে। এখন আমি সরাসরি সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত নই, কিন্তু আমার যেটা কাজ এখানে, সেটা আগে সাংবাদিকতাটাও জনগণের জন্য বা দেশের জন্য কাজ ছিল, সেটা বিবেচনায় রেখে কাজটা করতাম। কতখানি করতে পেরেছি সেটা আলাদা ব্যাপার, আমি খুবই ক্ষুদ্র মানুষ। অনেক কিছু করে ফেলেছি আমি সেটা কখনোই মনে করি না। চেষ্টা করছি জনগণের জন্য বা দেশের জন্য যেটা মঙ্গল সেটা করার। এখনো যে কাজটা করছি এটাও আসলে জনগণের জন্য বা দেশের জন্যই কাজটা করছি। এখানে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, স্টেট ডিপার্টমেন্ট, এইখানকার গণমাধ্যম, এইখানকার যে প্রবাসী বাংলাদেশিদের যে খুব শক্তিশালী একটি কমিউনিটি সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে, সুতরাং তাদের সঙ্গে কাজ করা, তাদের জন্য কাজ করা, তাদের হয়ে কাজ করা, এগুলো আসলে সাংবাদিকতাই বা মানুষের জন্য কাজ করে। সেই ক্ষেত্রে আমি খুব বড় কোনো সমস্যা দেখছি না। আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, সেই পরিবর্তনটা হয়েছে। একটা ফ্যাসিস্টের পতন হয়েছে, পতন ঘটিয়েছে দেশের জনগণ, ছাত্র জনতা। তার পরবর্তীতে এখন এসে দেশের জন্য কিছু কাজ করার সুযোগ তৈরি হয়েছে। আমাকে যখন বলা হয়েছে এরকম একটা সুযোগ আছে, তখন আমি মনে করেছি যে যেহেতু এটা সাময়িক সময়ের জন্য, অল্প কিছু দিনের জন্য, সুতরাং আমি সেই কাজটা করতে পারি। আপনার এখন এসে সেই কাজটাই করছি। আপনার যে দায়িত্ব, সেই দায়িত্বে আপনার কাজের অগ্রাধিকার
কোন কোন বিষয়ে এবং কি কি বিষয়ে আপনার কাজ করার জন্য আপনাকে এখানে নিযুক্ত করা হয়েছে, এবং কাজ করতে এসে আপনি কি সেটা মনে করছেন যে আপনি যেভাবে এসেছিলেন, যেটা মনে করে এসেছিলেন আপনি যেটা করবেন, সেটা কি আপনি স্বাধীনভাবে করতে পারছেন, নাকি আপনার সম্ভব কিনা এমন একটা পদে বসে আপনার যে কাজ, সেই কাজটিকে কি আপনি স্বাধীনভাবে করতে পারছেন কিনা? প্রথমত কথা, স্বাধীনতার কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু এটা পুরো সরকারি মেকানিজমের সঙ্গে মিলে কাজটা করতে হয়, অনেকগুলো মন্ত্রণালয়ের ব্যাপার আছে, দেশের থেকে এক ধরনের সাপোর্টের ব্যাপার আছে, ওই সমস্ত জায়গাতে আমরা হয়তো কাজটা যত দ্রুত গতিতে করতে চাই, কোনো কোনো ক্ষেত্রে সেই গতির জায়গাটা একটা ধাক্কা খায়। আমাদের সাংবাদিকতা যেহেতু আমরা করেছি, সেহেতু আমরা একটা দ্রুত কাজ করে অভ্যস্ত, কিন্তু সরকারের কাজের সিস্টেমটা সেই দ্রুত গতির নয়। সরকারের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, কিছুটা স্লো। সেই জায়গাগুলোতে এক ধরনের আমাদের, বা আমার কথা যদি আপনি বলেন, তাহলে এক ধরনের নতুন অভিজ্ঞতা তৈরি হচ্ছে, চেষ্টা করছি সেই সংকটগুলো কাটিয়ে কিভাবে কাজ করা যায়, সেটা একটা ব্যাপার আছে। আর যেটা মনে করে এসেছিলাম, আমি আসলে অনেক বেশি কিছু যে মনে করে এসেছি তা নয়। যেটা মনে করে এসেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো জায়গাতে, ওয়াশিংটন ডিসির মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গাতে বাংলাদেশের একটা দূতাবাস আছে। সেই দূতাবাসের মূল কাজটা কি? দূতাবাসের মূল কাজটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটা ভূমিকা রাখা। তো আচ্ছা সেই সেই কাজটার জায়গাতে একটা চেষ্টা আছে, সবকিছু করা যাচ্ছে সেটা নয়, কিন্তু একটা গুরুত্বপূর্ণ চেষ্টা আছে। আচ্ছা, আমরা আপনাকে দেখেছি আম, টেবিলের এপাশে থেকে প্রশ্ন করতে, আম, যে ঘটনাগুলো ঘটছে, যে বিষয়গুলো ঘটছে, দেশের পরিস্থিতি সমস্ত কিছু নিয়ে আপনি যখন প্রশ্ন করছেন, যারা কাজ করছেন সেই তাদেরকে, যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে, এখন যখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের আপনিও একজন এবং নিজের দেশকে প্রতিনিধিত্ব করছেন, তখন আপনি যদি আপনার এই টেবিলের ওই পাশে থেকে নিজেকে যদি এখন মনে করেন, আপনি কি মনে করবেন এখন আমরা কোন পর্যায়ে দাঁড়িয়ে আছি, দেশটা কোথায় দাঁড়িয়ে আছে, এবং সমস্যাটা কি মনে হচ্ছে আপনার কাছে? আপনি জবাবদিহিতা দিহিতা কিভাবে দেবেন, বা আমাদের দেশের ভাবমূর্তি এখন কোন পর্যায়ে আছে? আপনার প্রশ্নের দুটি অংশে আমি জবাবটা দিই। একটি হচ্ছে দেশের প্রসঙ্গ, দেশ এখন কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। আর একটা হচ্ছে আপনি যে কথা বললেন সাংবাদিক হিসেবে, যে একটা সাধারণ একটা অবস্থা বা মানুষের যে একটা পারসেপশন আছে, সেই পারসেপশনটা হচ্ছে আমাদের দূতাবাসগুলো খুব ভালো মতো কাজ করে না বা করতে পারে না। এক নম্বর একটা পারসেপশন আছে। দ্বিতীয়ত পারসেপশন আছে যে দূতাবাসে প্রবাসী বাংলাদেশিরা, প্রবাসে বাংলাদেশের মানুষ যারা প্রবাসে আছেন, আপনারা আছেন, আপনাদের মতো এরকম আরো অনেক মানুষ আছে, কয়েক লক্ষ মানুষ আছে ইউএসএ তে। তো তারা দূতাবাস থেকে ভালো ব্যবহার পান না, এরকম একটা পারসেপশন আছে। দূতাবাস থেকে প্রত্যাশিত যে সেবা পাওয়ার কথা, সেই সেবা পেতে গেলে তাদের অনেক প্রতিবন্ধকতা হয়। আচ্ছা। তো এগুলো, এরকম পারসেপশন আছে মানুষের। তো এই পারসেপশনটা সাংবাদিক হিসেবে আমার ভেতরেও ছিল। আমি যখন এখানে দায়িত্ব নিয়ে এসেছি, যখন আমি এখানে কাজ করছি, তখন আমি আসলে নিজেকে এখন জবাবদিহিতার ওই জায়গাটাতে রাখতে চাই। হুম। আমি দূতাবাস কেন্দ্রিক যত রকমের কাজ আছে প্রবাসী বাংলাদেশীদের, আমি প্রতি মুহূর্তে এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে চাই। দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা প্রবাসীদের সঙ্গে ভালো ব্যবহার করেন না, যদি সত্যি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমি সেটা জানতে চাই। আমার ধারণা এখন সেটা নাই, প্রথমত। আচ্ছা। দ্বিতীয়ত কথা, প্রবাসীদের সেবা, পাসপোর্ট কেন্দ্রিক সেবা, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সিটিজেন তাদের যে নোটপ্যাড ভিসা সিল লাগে, সেই কেন্দ্রিক সেবা বা অন্য যে কোনো টাইপের সেবা, হুম। এই সেবার ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা মার্কিন যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছেন তারা কোনো প্রতিবন্ধকতার মুখে পড়ছে না। আমার ধারণা অন্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক স্মুথলি চলছে। তারপরেও যদি এই অনুষ্ঠান যারা দেখবেন, আপনার মাধ্যমে বলতে চাই, এই প্রতিনিয়ত আমরা এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে চাই, আমি হতে চাই। বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটে আমার টেলিফোন নাম্বার দেওয়া আছে, যে কেউ যে কোনো সময় ফোন করে
কাজের জন্য ফোন করতে পারেন, অভিযোগ জানাতে ফোন করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। অর্থাৎ নিজেকে ওই জবাবদিহিতার জায়গাতে আমি রাখতে চাই। এখানে আমি বেড়াতে আসি নাই, এখানে একটা উন্নত দেশে ভোগ বিলাস করতে আসি নাই, সত্যি সত্যি এখানে সুনির্দিষ্ট করে কিছু কাজ করতে এসেছি। এটা 1 নম্বর ব্যাপার। 2 নম্বর ব্যাপার হচ্ছে দেশের কথা যেটা বললেন, দেশটা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে। আমার ধারণা যে দেশ নিয়ে প্রবাসী আপনারা যারা আছেন তাদের অনেক রকমের প্রশ্ন আছে, দেশের ভেতরে যারা আছেন তাদের অনেক রকমের প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো থাকাটা খুব স্বাভাবিক। স্বাভাবিক হচ্ছে এই কারণে যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট খুনি চক্রকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, একটা দানব চক্রকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। সেই বিতাড়িত হওয়ার পরে মানুষের ভিতরে যে স্বপ্ন তৈরি হয়েছিল যে একটা আমূল পরিবর্তন হবে, সুস্থ ধারার রাজনীতি আসবে, গণতন্ত্র আসবে, জবাবদিহিতা নিশ্চিত হবে, আর আমাদের রাস্তায় দাঁড়াতে হবে না, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত, পরিস্থিতির উন্নতি হবে, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে, মানুষের কর্মসংস্থান হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ক্ষমতা সীমিত কিন্তু হুম, প্রত্যাশা অসীম বিপুল জনগোষ্ঠী। পূর্বের মতো এখন অন্যায় হচ্ছে না, অনিয়ম হচ্ছে না, দুর্নীতি হচ্ছে না, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কাঙ্ক্ষিত উন্নতি দরকার সেটা এখন পর্যন্ত জনমানুষের প্রত্যাশার জায়গাতে পৌঁছতে পারেনি। এটা একটা হতাশা আছে দেশের ক্ষেত্রে। এই জায়গাতে প্রবাসী অনেকেই বলছেন যে যা আশা করেছিলাম তা হলো না। কিন্তু যা আশা করেছিলাম তা হলো না, আমার একটা অনুরোধ থাকবে, আমি তার সঙ্গে দ্বিমত করছি না, আমি বলছি না যে সে অসত্য বলছে। হুম, আমি বলছি যে একটু বিবেচনা করতে হবে যে আসলে আমরা কোন অবস্থার মধ্যে ছিলাম। প্রতিদিন রাতে আগে মানুষ ঘুমের ভয় পেত, এখন ঘুমের কোনো ভয় নেই। মানে খুনের ভয় পেত, ক্রস ফায়ারের ভয় পেত, ইত্যাদি 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 ছিল। এখন সেই জিনিসগুলো নাই। প্রত্যাশিত বহু জিনিস হয়নি, জিনিসপত্রের দাম মোটামুটি একটা সীমাবদ্ধতার মধ্যে, একটা একটা সীমার মধ্যে আছে। অর্থাৎ অনেক অপ্রাপ্তির মধ্যেও কিছু প্রাপ্তি আছে। ধরেন ব্যাংক থেকে এখন আর কোটি কোটি টাকা পাচার হয়ে যায় না, শত শত কোটি টাকা কেউ লুট করে না, কাউকে লুট করার সুযোগ দেয়া হয় না। এইরকম কাঙ্ক্ষিত অনেক জিনিস হয়েছে। কিন্তু মানুষের যে বেসিক ব্যাপার, বেসিক যে চাহিদা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সেই জায়গাটাতে আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। সেটা না হওয়ার কারণে দেশের মানুষের ভিতরে একটা হতাশা তৈরি হয়েছে। আরেকটা হতাশা আছে, মানুষ মনে করেছিল যে যেহেতু সব দল মতের মানুষ একমত হয়ে, আপনারা প্রবাসী, এখানে আপনারা যখন আন্দোলন করেছেন, দেশের আন্দোলনের সঙ্গে শরিক হয়েছেন, তখন আপনারা কেউ ভেবে দেখেন নাই যে কার রাজনৈতিক পরিচিতি কি। ঠিক একই রকম ভাবে দেশে একই সঙ্গে একটা জিন্স টি শার্ট পরা একটি মেয়ে রাস্তায় যখন নেমে স্লোগান দিয়েছে, ঠিক তার পাশেই একটা হিজাব পরা মেয়ে স্লোগান দিয়েছে। তার পাশে একটা দাড়ি টুপি গোলা একটা মাদ্রাসার স্টুডেন্ট স্লোগান দিয়েছে, মিছিলে শরিক হয়েছে। তার পাশে ইংলিশ মিডিয়ামের একটা ছেলে জিন্স আর টি শার্ট পরে হুম। মিছিল করেছে। অর্থাৎ আমি এটা দিয়ে বোঝাচ্ছি যে শাড়ি পরে মেয়েরা মিছিল করেছে, হিজাব পরে সার্বজনীন, এটা মেয়েরা ছিল মিছিল করেছে, সার্বজনীন। সার্বজনীন। তো এই যে সবাই একসঙ্গে হলো, যেখানে আহ, রক্ত দিল একসঙ্গে হয়ে, কেউ বিচার করলো না কার রাজনৈতিক পরিচিতি কি, দেশের মানুষ মনে করেছিল যে এই আমাদের একটা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হলো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যখন নির্বাচন প্রসঙ্গ আসলো, যখন সময় এগোতে থাকলো, তখন দেখা গেল যে যার যার এজেন্ডা অনুযায়ী রাজনৈতিক দলগুলো তার চাহিদা অনুযায়ী কথা বলছে। যিনি নির্বাচন দ্রুত হলে যার সুবিধা তিনি দ্রুত নির্বাচন চাইছেন, নির্বাচন দেরিতে হলে যার সুবিধা তিনি নির্বাচন আরো দেরি করতে চাইছেন। এরকম বহু মতের মানে বহু মতে বিভক্ত হয়ে যাওয়া হয়েছে। এগুলো আমার ধারণা আপনি যদি সরাসরি ভাবে বলেন সরকারকে দায় দিতে পারেন, সরকার হয়তো এর জন্য দায় দেয়া, সরকারকে দায় দেওয়া সহজ। আমি বলছি না যে সরকারের কোনো দায় নেই, সরকার হয়তো ঐক্যমত প্রতিষ্ঠার ক্ষেত্রে আরো তৎপর হওয়ার সুযোগ ছিল, সেটা হয়তো অতটা পারে নাই, আমি দোষ স্বীকার করতে রাজি আছি। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোরও বোঝার ব্যাপার আছে। এই ঐক্যমতের জায়গাটাতে সম্ভবত দেশের মানুষ তাদের কাছে প্রত্যাশা করেছিল। আমার ধারণা এই জায়গাটাতেও একটা ধাক্কা খেয়েছে। এই ধাক্কাটা দেশে প্রবাসে সর্বত্রই এক ধরনের একটা হতাশা তৈরি হয়েছে। তো আমি সবসময় বলি যে হতাশ না হয়ে বাংলাদেশের বহু কিছু আশা করার আছে, আমাদের এই আশাবাদের জায়গাটাতে থাকা দরকার। হ্যাঁ, অবশ্যই। আপনার কথার সূত্র ধরে বলছি। আপনি বলেছেন যে আন্দোলনটা সার্বজনীন ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, সার্বজনীন ছিল। কিন্তু এই যে
আমাদের যে এখন যে এখানে আমরা দাঁড়িয়ে আছি, আজকে 1 বছর, এই মাসটা হলো আমরা পুরো 1 বছর পালন করছি আমরা এই জুলাই অভ্যুত্থানের। মানুষ এটাও তো বলছে জনগণ যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। আগে যেমন গুম খুনের ভয় ছিল, এখন এই যে জিন্স পরা একটা মেয়ে রাস্তায় নেমে এসেছে, তার পাশাপাশি একটা হিজাব পরা একটা মেয়েও যে রাস্তায় নেমে এসেছে, তারা কিন্তু নিরাপদ বোধ করছে না। আপনার কথার সূত্র ধরেই বলছি, আমাদের শুধু এরকম নয়, আর এই যে এই জুলাই মাসে পরপর কতগুলো ঘটনা ঘটে গেল, সেই ঘটনার আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না, যেটা আমি একজন সাধারণ জনগণের পক্ষ থেকে বলছি, যে অবনতি ঘটেছে। অনেক মানুষ এখন কর্মচ্যুত। এই যে কিছু কিছু বিষয়ে আমরা হয়তো আমরা স্বাধীনতা পেয়েছি কথা বলার, যেমন এখন আহ ছাত্ররাই আমাদের যে যারা সরকারে আছেন তাদেরকে অবরুদ্ধ করে রাখতে পারে, সেই স্বাধীনতা আমরা পেয়েছি। কিন্তু এটা কি ঠিক? এটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কি এটি ঠিক কিনা? সেই এই যে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করণীয়, বা সরকারের কি করণীয়, সেটা আপনার কাছ থেকে জানতে চাই। প্রথমত কথা আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি যে কাঙ্ক্ষিত মানুষের যে স্বপ্ন ছিল, মানুষের যে প্রত্যাশা ছিল, সেই জায়গাটাতে পৌঁছানো যায়নি। সেই জায়গাটাতে একটা বড় রকমের বিচ্যুতি আছে, 1 নম্বর। 2 নম্বর, কেন হচ্ছে না, সেটা এটা কেন এটা না হবার ক্ষেত্রে কা- অনেকগুলো, এর মধ্যে অনেকগুলো কারণ। মোটা দাগে মোটা দাগে আমরা বা বাংলাদেশের যে কোনো মানুষ, আমি আপনি যে কোনো মানুষ সরকারকে অভিযুক্ত করব যে সরকার কাজটা করতে পারছে না। এই অভিযোগ করি, তাতে কোনো সমস্যা নাই। সরকারকে তো যেহেতু দায়িত্বে আছে, সরকারকে এই অভিযোগ নিতে হবে। আমি দায়িত্বে আছি, আমার যতক্ষণ পর্যন্ত আমি দায়িত্বে থাকবো, যে কোনো দায়িত্বে, সেই কাজটি যদি ঠিক মতো না হয়, অবশ্যই আমাকে তার দায় দায়িত্ব নিতে হবে, করতে দায় দায়িত্ব সরানো। সেই জায়গাটা একটা। আর এখানে আমাদের সরকারের উপরে দায় দিতে হবে, কথাও বলতে হবে, প্রতিবাদও করতে হবে, সব ঠিক আছে। কিন্তু এখানে যে জায়গাটা একটা বড় সমস্যা হচ্ছে সরকারের জন্য, বিশাল বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে, সেটি হচ্ছে, দেখেন, একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখে মূলত মাঠে থেকে সরাসরি ভাবে বেসামরিক প্রশাসন, মানে পুলিশ প্রশাসন, মানে আইন শৃঙ্খলা বাহিনী। আর আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বতোভাবে সহায়তা করে বেসামরিক প্রশাসন, যারা প্রশাসন পরিচালনা করেন অফিস কার্যালয়ে বসে, অর্থাৎ সিভিল ব্যুরোক্রেসি। বেসরকারি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটায়, উন্নতি করে। সামরিক বাহিনী বিশেষ পরিস্থিতিতে, বিশেষ কোনো কাজে, বিশেষ পরিস্থিতিতে তখন সামরিক বাহিনীকে আনা হয়। একটা নির্দিষ্ট সময় কাজ করে সামরিক বাহিনী চলে যায়। কিন্তু বাংলাদেশে আপনি দেখেন, গণ অভ্যুত্থান পরবর্তীতে পুলিশ বাহিনীকে, বিগত ফ্যাসিস্ট রিজমে পুলিশ বাহিনীকে এমন ভাবে দলীয়করণ করা হয়েছিল এবং এমন ভাবে পুলিশকে দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে যে বিক্ষুব্ধ জনগণ, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। আমাদের 550 মতো থানা আছে, 550 থানার মধ্যে 20-25টি থানা বাদে সমগ্র থানা মানুষ পুড়িয়ে দিয়েছিল। হুম, এটাকে নিয়ে রাজনীতি করছে ফ্যাসিস্টরা, যে দেখে পুলিশের থানা পুড়িয়ে দিয়েছে। বিষয়টি সত্যি যে থানা পুড়িয়ে দিয়েছে। আপনি সুশীল নাগরিক হিসেবে বলতেই পারেন, বা আমি বলতেই পারি, যে থানা কেন পুড়িয়ে দিবে। এখন যে থানা থেকে অনবরত গুলি করে মানুষ হত্যা করা হয়েছে, যে থানা থেকে রাতের বেলায় নিরপরাধ ছেলেদেরকে ধরে নিয়ে গেছে, এবং সেই থানার উপরে মানুষের যে ক্ষুব্ধতা ছিল, সেই ক্ষুব্ধতার প্রকাশ ছিল থানা পুড়িয়ে দিয়ে। আমি থানা পুরানোকে সমর্থন করছি না। প্রায় 40-42 জন পুলিশকে হত্যা করা হয়েছে, সেটাকেও সমর্থন করছি না। আমি বলছি জনগণের ক্ষোভের কথা। ক্ষোভের কথা। ক্ষোভের কথা তো এই জায়গাটাতে যেটা হয়েছে, যে এই যে, এবং পুলিশ বাহিনী থানা পুড়িয়ে দেওয়া দিয়ে মধ্য দিয়ে আমি বোঝাতে চাইলাম যে পুলিশ বাহিনীর উপরে জনমানুষের প্রথমত কথা আস্থা নাই। দ্বিতীয়ত কথা, এই পুলিশ বাহিনী ভয়াবহ রকমের ফ্যাসিজমের সঙ্গে ইনভলভ ছিল, যে কারণে সমগ্র পুলিশ, আইজি থেকে শুরু করে সমগ্র পুলিশ, অল্প কনস্টেবল পর্যন্ত পালিয়ে গেল 5 আগস্টের পরে। হুম, হুম, এই যে পালিয়ে গেল, প্রধানমন্ত্রী, মসজিদের ইমাম, পুলিশের প্রধান, সবাই পালিয়ে গেল। র্যাবের প্রধান থেকে শুরু করে সবাই পালিয়ে গেল। তো এই যে পালিয়ে গেল, এই পালিয়ে যাওয়ার
মধ্য দিয়ে যেটা প্রমাণ হলো সেটা হলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বলতে কিছু নাই, সেনাবাহিনীকে রাখা হলো, আনা হলো, তাদের ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হলো। দেখেন সেনাবাহিনী বেড়াতে থাকে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, অত্যন্ত সুশৃঙ্খল একটা বাহিনী। দৈনন্দিন জীবনের চোর ডাকাত মব ছিনতাইকারী ধরাটা সেনাবাহিনীর কাজ না, তারা সেটা করতেও পারে না, তারা সেটা চিনেও না, জানেও না। এটা পুলিশ চেনে, পুলিশ জানে, পুলিশের একটা ট্রেনিং থাকে। ছিনতাইকারী ধরার ট্রেনিং সেনাবাহিনীর থাকে না। সেনাবাহিনীকে আপনি যুদ্ধ করতে পাঠান, সে যুদ্ধের ট্রেনিং তার থাকে, জীবন দেওয়ার ট্রেনিং তার থাকে। তো এখন যেটা হয়েছে, আমরা পুলিশের কাজ সেনাবাহিনীকে দিয়ে করানোর চেষ্টা করছি, পুলিশকে এখনো পর্যন্ত সেভাবে অ্যাক্টিভ করা যায় নাই। এটা আপনি বলতে পারেন 11 মাসেও কেন গেল না। তাই একটা 16 বছর ধরে যে পুলিশের নৈতিকভাবে তাকে দুর্বল করে দেওয়া হয়েছে, সেই পুলিশ পালিয়ে যাওয়ার পরে 11 মাস এক অর্থে অনেক সময়, আবার এক অর্থে অল্প সময় এই কাজটা ঠিক মতো করা যায় নাই, করতে পারে নাই। সরকারকে দায় দেওয়া যাবে পুলিশ বাহিনীর এইটার কারণে। মূলত এইটা একটা বড় ব্যাপার, যে কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো যায় নাই। মাঝে অনেক অনেক অবনতি হয়েছিল। এখন আপনি দু তিনটি বড় ঘটনা দিয়ে বলতে পারবেন যে হ্যাঁ অবনতি হয়েছে, কিন্তু সামগ্রিক ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির আবার অত অবনতি হয় নাই। মানে মেজর মেজর ক্ষেত্রে, বড় বড় ক্ষেত্রে কিছু কিছু বিচ্যুতি আছে, কিন্তু সামগ্রিকভাবে সারা দেশের কথা যদি বলেন তাহলে যে অবনতি হয়েছে তা নয়। কিন্তু ওই যে আপনি যে কথাটা বললেন, ওইটা খুব সত্য কথা, যে যে মেয়েটা আন্দোলন করেছে সেই মেয়েটা এখন মনে করে আমাকে এখন রাস্তায় বের হতে ভয় পায়। এই যে ভয় পায়, এটা সরকারের একটা দায়। ওই মেয়েটার, ওই ছেলেটার এই ভয়টা দূর করার মতো পরিবেশ তৈরি করা দরকার। এইটা তৈরি যত দ্রুত করতে পারবো, জনমনে তত দ্রুত আস্থা সেটা আসবে। কিভাবে সম্ভব, মানে আপনার? এটা এটা সম্ভব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে, এটা সম্ভব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে অর্থাৎ পুলিশ বাহিনীকে আবার অ্যাক্টিভ করতে হবে, এবং পুলিশের ট্রেনিং থেকে শুরু করে সবকিছুর একটা পরিবর্তন আনতে হবে। একটা মানবিক পুলিশ দরকার। আপনি একটা অন্যায় করলেন, নাগরিক হিসেবে পৃথিবীর সব দেশের মানুষ অন্যায় করে। বাংলাদেশে একটা ধারা তৈরি হয়েছিল, অন্যায় বা ভিন্ন মত, অন্যায়ের চেয়ে বড় কথা ভিন্ন মত, ভিন্ন মত দেখলে পুলিশ গুলি করে মানুষ হত্যা করতো। তো এই যে পুলিশের ট্রেনিং, যে তোমার কাছে ভিন্ন মত, তুমি গুলি করে মানুষ হত্যা করবা, তোমার কোনো জবাবদিহিতা নাই, এই পুলিশ বাহিনীকে একটা লম্বা সময় দিয়ে ঠিক করতে হবে। নতুন লোক নিতে হবে, দলীয় লোকজনদের বাদ দিতে হবে, ট্রেনিংকে নতুন করে সাজাতে হবে। এটা একটা লম্বা সময়ের ব্যাপার। এটা শুধু এই সরকারের ব্যর্থতা নয়, এই সরকারের সমস্যা নয়, পরবর্তীতে নির্বাচিত হয়ে যে সরকার আসবেন সেই সরকারকেও ঠিক একই রকমের সমস্যা মোকাবেলা করতে হবে, যদি না সেই সরকার জনগণের পুলিশ তৈরি করতে চায়। সুতরাং এটা একটা লম্বা সময়ের ব্যাপার, হুট করে এই সমস্যার কোনো সমাধান নাই। গণ অভ্যুত্থানের পরে সমাজে বহু অরাজকতা ঘটে বাংলাদেশে, তার সেই অরাজকতার অনেক কিছু ঘটেছে যেটা আমাকে আপনাকে হতাশ করেছে। এটা আমি আপনি মনে করছি যেটা ঘটা উচিত ছিল না, হ্যাঁ উচিত ছিল না, কিন্তু গণ অভ্যুত্থানের কিছু আনুষঙ্গিক কুপ্রভাব থাকে, সেরকম কিছু জিনিস বাংলাদেশে ঘটেছে। যত মানুষকে হত্যা করা হয়েছে, যত মানুষকে গুম করা হয়েছে, যত মানুষের পঙ্গু করা হয়েছে, সেই অনুযায়ী আমার ধারণা যে আরো অনেক বড় ঘটনা ঘটতে পারতো, সেটাও ঘটে নাই। এটা বাংলাদেশকে রক্ষা করেছে, আল্লাহ রক্ষা করেছেন বাংলাদেশকে, সরকারের একটা তৎপরতাও ছিল। কিন্তু আমার ধারণা যে সামনের পরিস্থিতি উন্নতি করার জন্য একটা লম্বা সময় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য আমাদের পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা বাহিনীকে একেবারে নতুন করে গড়ে তুলতে হবে। তাছাড়া আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির সেই উন্নতি হবে না যতটা মানুষ প্রত্যাশা করে। নির্বাচন কি আসলে হচ্ছে? নির্বাচন তো ডেফিনেটলি হবে, নির্বাচন না হওয়ার তো কোনো বিকল্প নেই। সরকার নির্বাচন নির্বাচন, কবে নাগাদ হতে পারে এবং কি, কোন প্রক্রিয়াতে হবে, এবং সম্ভব কিনা একটি সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে? প্রথমত কথা নির্বাচন হবে, নির্বাচনের পরিবেশ নিয়ে, সামগ্রিকভাবে দেশের পরিবেশ নিয়ে যেহেতু এক ধরনের শঙ্কা আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা শঙ্কা আছে, সেই কারণে কেউ কেউ মনে করার চেষ্টা করছে, বলার চেষ্টা করছে, বোঝানোর চেষ্টা করছে যে নির্বাচন হবে না, ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, ডক্টর ইউনূস ক্ষমতায় স্থায়ীভাবে থেকে যায়। প্রথমত কথা, ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, সরকার নির্বাচন দিবে না, এরকম কোনো চিন্তা সরকারের নাই। দ্বিতীয়ত কথা, ডক্টর ইউনূস জোর করে একদিনও বেশি ক্ষমতায় থাকবেন না। তৃতীয়ত কথা, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে কখন হয়? একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনে তখনই হয় নির্বাচন যখন সরকার চায় যে নির্বাচনটা সুষ্ঠু হোক। নির্বাচন কমিশন নির্বাচন করে, আয়োজন করে,
সরকারি লোকজনের সাপোর্ট নিয়ে, এবং সরকার যখন চায় যে নির্বাচনটা সুষ্ঠু গ্রহণযোগ্য হোক, তখন নির্বাচনটা সুষ্ঠু গ্রহণযোগ্য হয়। বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে, ডক্টর ইউনূসের সরকারের, সেই সরকারের আমরা অনেক আলোচনা সমালোচনা করতে পারবো, অনেক দুর্বলতা তুলে ধরতে পারবো, কিন্তু তার আন্তরিকতার জায়গাটা নিয়ে কোনো প্রশ্ন নাই। সে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিতে চায়, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমরা তো এখন ফেসবুক, ইউটিউব আর টিকটকের ইয়েতে পৃথিবীতে বসবাস করছে, এবং গুজব, এই যে এআই দিয়ে তৈরি করা যত কিছু আছে, ফেক নিউজ, আমরা সেগুলোর মধ্যেই বসবাস করছি। এক মানুষকে বিভ্রান্ত করে এই যে সংবাদগুলো, এই সংবাদগুলোর যে সত্যতা এবং সঠিকভাবে যে মিডিয়াকে আপনার পরিচালিত করা, এটার এটার দায়িত্বটা কার আসলে? আর একটা দেশে ঠিকভাবে কি পরিচালিত হচ্ছে কিনা সংবাদ মাধ্যম, সংবাদ, আমরা যেটা থেকে এতদিন পর্যন্ত আমরা যেটার বাধার সম্মুখীন হয়েছে, আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, সেই সত্য প্রকাশ এবং সঠিকভাবে সংবাদটাকে প্রচার করা, সেটা কি, আপনার কাছে কি মনে হয় আমরা এই পর্যায়ে এসে আমরা কতটুকু এখানে সাফল্য দেখাতে পেরেছি? প্রথমত কথা, ফেক নিউজ যে কথা বলছেন, সেটা ফেক নিউজ এখন সারা পৃথিবীর সংকট, শুধু বাংলাদেশের না। বাংলাদেশের সঙ্গে এই আমরা যেখানে বসে কথা বলছি, যে দেশে বসে কথা বলছি, ফেক নিউজ সে দেশেরও একটা সমস্যা, এবং এই দেশও সংকট, এই দেশও এটা নিয়ে নানা রকমের চ্যালেঞ্জের মধ্যে আছে। ইউরোপ চ্যালেঞ্জের মধ্যে আছে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলো এইরকম একটা চ্যালেঞ্জের মধ্যে আছে, বাংলাদেশও আছে। এখন সমস্যা হচ্ছে, উন্নত দেশগুলোর মানুষের জীবনযাপনের বেসিক চাহিদাগুলো তো পূরণ হয়ে যায়। তো পূরণ হয়ে যাওয়ার ফলে যেটা হয়, তারা সোশ্যাল মিডিয়াতে 24 আওয়ার্স অত অ্যাক্টিভ থাকে না বাংলাদেশের মতো গরিব দেশের মানুষ আমরা যতটা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি। সোশ্যাল মিডিয়াতে আমরা যেভাবে একে অন্যের চরিত্র হনন, বিষোদ্গারের পেছনে সময় ব্যয় করি, হ্যাঁ, পৃথিবীর খুব কম দেশ আছে, আমার ধারণা যে আদৌ আর এরকম কোনো দেশ আছে কিনা আমি জানি না, যে আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ব্যয় করি। যে কারণে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমরা অনেক সময় ব্যয় করি, সেই কারণে আমাদের সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে গুজব, ফেক নিউজ, এগুলো আমাদেরকে অনেক বেশি প্রভাবিত করে। আর আমাদের আরেকটা জিনিসের দ্বারা আমাদের এই গুজব দ্বারা প্রভাবিত হয়, সেটা হচ্ছে উন্নত দেশগুলোতে বা এইখানে বা ইউরোপে যেটা হয়, সরকারের উপরে দেশের মানুষের একটা আস্থা থাকে। বাংলাদেশের মতো দেশে যেটা হয় যে সরকারের উপরে মানুষের আস্থা থাকে না। যেমন ধরেন, এই যে আমাদের একটা বিমান বাহিনীর একটা বিমান দুর্ঘটনা ঘটলো, এই যে হৃদয় বিদারক একটা ঘটনা হৃদয় ঘটে গেল। বিদারক। এটা 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 যে কোনো স্বাভাবিক মানুষ ওই পুরো ব্যাপারটা দেখে তার পক্ষে স্বাভাবিক থাকা সম্ভব নয়। আপনি খেয়াল করে দেখবেন, ওই যে দানবীয়, যে ফ্যাসিস্ট দানবীয় শক্তিকে যে বাংলাদেশের মানুষ বিতাড়িত করলো, ওই ফ্যাসিস্ট শক্তিটা এই শিশু হত্যা, মানে শিশুদের নিহত হওয়া নিয়েও রাজনীতি করছে, উল্লাস করছে। মাথা চারা দিয়ে উঠেছে। কি পরিমাণ ফ্যাসিজম হইলে মানুষ এটা বলতে পারে যে মাইলস্টোনের ছেলেরাই প্রথম আগে রাস্তা অবরোধ করেছিল, হাসিনার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল, এখন দেখো মজা। এরা আসলে মানুষের পর্যায়ে নাই। আমি পশুর সঙ্গে তুলনা করতে চাই না, পশু অনেক ভালো প্রাণী, যে কোনো পশু। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে যদি কোনো পশুর তুলনা করা হয়, তাহলে পশুকে অসম্মান করা হয়। এরা মানে জঘন্য পর্যায়ের একটা প্রাণীতে পরিণত হয়েছে। এরা দেখতে মানুষের মতো, কিন্তু এরা আসলে মানুষ না। তো আমি যে কথা বলছিলাম যে এই এই ফেক নিউজ, গুজব, এটা থেকে উত্তরণের, বাংলাদেশের মতো দেশের উত্তরণের একটাই পথ। সেই পথটা হচ্ছে তথ্যের অবাধ প্রবাহকে নিশ্চিত করা। তথ্যের অবাধ প্রবাহ মানে তথ্য মানুষের জন্য উন্মুক্ত করে দিতে হবে, অর্থাৎ গণমাধ্যমকে সত্য সঠিক কথা বলার ক্ষেত্রে যত রকমের সহায়তা আছে, সেই সহায়তাটা দিয়ে যেতে হবে। বর্তমান সরকারের সময় সেই সহায়তাটা দেওয়ার জায়গাতে কোনো ঘাটতি নেই, সেটা আছে। কিন্তু আমাদের গণমাধ্যম দীর্ঘ বছর ধরে, যেহেতু গণমাধ্যম মূল গণমাধ্যম, দীর্ঘ বছর ধরে যেহেতু সাংবাদিকতাটা করে নাই, গণমাধ্যম যেহেতু এক ধরনের নিয়ন্ত্রিত। তোষামোদী এবং দালালি করেছে,
সেই কারণে গণমাধ্যমের এখনো কিন্তু সেই গণমাধ্যমগুলো রয়ে গেছে, তাদের লোক কিছু পরিবর্তন হয়েছে, মাথাগুলো কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সেই গণমাধ্যমের চরিত্রটা এখনো সেই তোষামোদীর বাইরে বের হতে পারেনি বড় একটা অংশে। দালালির থেকে সে এখনো পুরোপুরি বের হতে পারেনি, যেহেতু সে আগে দালালি করেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে দালালি করেছে, ফ্যাসিস্টের পক্ষে দালালি করেছে, ফ্যাসিস্ট পালিয়ে গেছে। এখন এই গণমাধ্যমের ভিতরে একটা ভয় ঢুকেছে, ওই ওই দালালি করা গণমাধ্যমের ভিতরে একটা ভয় ঢুকেছে, আমি তো এত খারাপ কাজ করেছি, তো এখন যদি আমার বিরুদ্ধে আমাকে যদি সেই প্রশ্নের মুখোমুখি করা হয় তাহলে আমি কি বলবো? তাহলে আমি কি বলবো? এই ভয় থেকে ও এখনো সেই দালালি বা তোষামোদীর মানসিকতাতেই আছে। এই তোষামোদীর মানসিকতা বা এই দালালির মানসিকতাটা সে আবার প্রচার করার চেষ্টা করছে, এখনো ভয় আছে, সরকার কথা বলতে দেয় না। ওই একজন উপদেষ্টার প্রেস কনফারেন্সে সরকার একজন প্রশ্ন করেছিল, তার কারণে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে। বিষয়টি তিনজন সাংবাদিকের চাকরি ওই কারণে যায় নাই, ওই তিনজন কারণে। সাংবাদিকের চাকরি গেছে যেহেতু এই গণমাধ্যমটির অতীত হচ্ছে দালালি করা, যেহেতু একজন উপদেষ্টাকে প্রশ্ন করেছে এবং উপদেষ্টা কিছুটা রিয়াক্ট করেছে, এই কারণে এই গণমাধ্যমের মালিক পক্ষ ভয় পেয়েছে এখন যদি সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেটা ওই তিনজন সাংবাদিককে বাদ দিয়ে দেয়। এই সমস্ত নানা প্রতিকূলতার কারণে সরকারের উপরে দায় করছে যে সরকার কথা বলতে দিচ্ছে না, সরকার এখনো সমস্যা তৈরি করছে। এবং আমাদের ভেতরে একটা প্রবণতা আছে, অনেক বড় বড় অনেককেই আমি দেখি বলে, আগেও যেরকম অবস্থা ছিল এখনো সেই রকম অবস্থা না, আগেও যেরকম অবস্থা ছিল এখনো সেরকম অবস্থা না। সাম্প্রতিক ঘটে যাওয়া এই যে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটলো, এই যে মাইলস্টোন স্কুলের যে ট্র্যাজেডিটা, সেটা সম্পর্কেই বলছি। এখানটাতেও দেখছি আমরা ছাত্ররা প্রতিবাদ করছে যে আমরা সঠিক তথ্য দিচ্ছি না, কতজন মারা গেছে, কতজন আহত অবস্থায় আছে বা কিছু, সেটা একই একই প্রশ্নের সাথে ছিল, সম্পৃক্ত ছিল, এবং আপনি তার উত্তর খুব ভালোভাবে দিয়েছেন। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে আপনার এই মুহূর্তে আপনি তো নিশ্চয়ই, আপনার কাছে খবর আসে, তো সরকার কি ভাবছে এদেরকে পুনর্বাসন এবং পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং এই স্কুলটার বিষয়ে কি ভাবছে, এটা নিয়ে আপনাদের ভেতরে কি নিয়ে কথা হচ্ছে, আপনি যদি একটু বলেন এই ব্যাপারে। প্রথমত কথা, মাইলস্টোন। হ্যাঁ, প্রথমত কথা, সরকারি মেকানিজমের একটা বড় দুর্বলতা আছে। আমাদের সরকারগুলো মানে সংকট সংকট সমাধানের জায়গাতে, বিপজ্জনক সংকট সমাধানের জায়গাতে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জায়গাতে, তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জায়গাটাতে সরকারের একটা দুর্বলতা আছে, কিন্তু আন্তরিকতার জায়গাটাতে কোনো সমস্যা নেই। দেখেন আপনার, ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পর থেকে পুরো সরকারের প্রায় সবাই যার যার জায়গা থেকে কাজ করেছে। সংকটটা তৈরি হলো কোথায়? সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে দেওয়া হলো যে যারা যাদের মৃত্যু হয়েছে তাদের সংখ্যা গোপন করা হচ্ছে, মানে মৃতদেহ সরিয়ে ফেলা হচ্ছে, এই যে একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো। এই গুজবের বিপরীতে সরকারের পক্ষ থেকে যত দ্রুত সঠিক তথ্য নিয়ে হাজির হওয়া দরকার ছিল, সরকার ততটা পারেনি। সরকার তখন ব্যস্ত ছিল, সামগ্রিক সরকার, যে পরিস্থিতি ঘটনাস্থলে কি ঘটছে সেইখানটাতে আগে মনোযোগ দেয়া। সরকার সেদিকে মনোযোগ দিয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই গুজবটা ছড়িয়ে দেয়া। আমি এই মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকে আমাকে ফোন করেছেন, এখানেও ফোন করেছেন, যে আমরা শুনছি যে মরদেহ গোপন করা হচ্ছে, কেন সরকার এটা করছে। আমি বোঝানোর চেষ্টা করলাম যে প্রথমত কথা, সরকার এটা করছে না। দ্বিতীয়ত কথা, এটা করার কোনো সুযোগ নেই। সুযোগ নাই কেন? কারণ স্কুল, এই স্কুলে প্রতিটি বাচ্চার রেকর্ড আছে। স্কুলে কারা গেছে, কারা ক্লাসে উপস্থিত ছিলেন, সব পুরো রেকর্ড আছে। এটা একটা লঞ্চ দুর্ঘটনা নয় যে সেই লঞ্চ ভর্তি মানুষ ছিল, কত মানুষ ছিল কেউ জানে না, সবার পরিচয় জানা নেই সেই। জানি না। একটি স্কুলে সেই সময় কত মানুষ ছিল, কত শিক্ষার্থী ছিল, কতজন শিক্ষক ছিলেন, কতজন কর্মচারী ছিলেন, সব কিছু জানা। এখানে সেটা করার কোনো সুযোগ নাই, কিন্তু সরকারের জায়গা থেকে দুর্বলতা হচ্ছে এটা সরকার অত দ্রুত সামনে এসে এই কথাগুলো দ্রুত বলতে পারেনি। বলতে না পারার ক্ষেত্রে কারণ কি? কারণ সরকার ছিল যা ঘটেছে সেখানে কত সর্বতভাবে সহায়তা করা যায়, এক নাম্বার। এটা হলো একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো সরকার কি করবে এই স্কুলটির ব্যাপারে। যারা এইখানে আহত অবস্থায় আছেন তাদেরকে সবচেয়ে উন্নত চিকিৎসাটা দেয়া হচ্ছে, ইতিমধ্যেই দেয়া হচ্ছে।
আমাদের বার্ন ইউনিট অত্যন্ত রিস্ক, বাংলাদেশের চিকিৎসা সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার যে চিত্র আর আমাদের বার্ন ইউনিটের চিত্র তার সেই সম্পূর্ণ আলাদা। বার্ন ইউনিটটা আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে বার্ন ইউনিটের অবস্থা ভারতের চেয়েও ভালো। আমরা চিকিৎসার জন্য ভারতে চলে যাই, তো ভারতের চেয়েও ভালো। সুতরাং এইখানে চিকিৎসাটা হচ্ছে পুরোদমে। দ্বিতীয়ত, কাউকে যদি বাইরে পাঠানোর দরকার থাকে, যে তাকে দ্রুত পাঠানো দরকার, এমনকি এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর একটা ব্যবস্থা আছে, যদি দরকার হবে পাঠানো হবে। বাইরে থেকে চিকিৎসক আনার ক্ষেত্রে যাদেরকে দরকার আরো ভালো সহায়তার জন্য, চিকিৎসার জন্য বাইরে থেকে চিকিৎসা আনা হচ্ছে। আর্থিক সাপোর্ট থেকে শুরু করে চিকিৎসাগত সাপোর্ট সবকিছু সরকার দিতে রাজি। শিক্ষার্থীরা যে 6 দফা দাবি দিয়েছে, 6 দফা দাবিকেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা যৌক্তিক এবং এই দাবিগুলো মেনে নেওয়া হবে। এখন একটা ঘটনা ঘটে, হয় কি বাংলা, একটা ঘটনা ঘটে, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা মনে করি এটা, মনে করাটা অস্বাভাবিক নয়। ধরেন আপনি এইখানের অভিজ্ঞতার কথা বলি, ধরেন এইখানের একটা হাসপাতালে বা কোনো একজন বাঙালি বা আমাদের কোনো একজন স্বজন যদি হাসপাতালের ভেতরে থাকে, আমরা চাইলেই হাসপাতালে ওই রোগীর কাছে পৌঁছে যেতে পারি না, ইচ্ছা করলেই পৌঁছে যেতে পারি না, আমাদের হাসপাতালেই অপেক্ষা করতে হয়, বাইরে অপেক্ষা করতে হয়। কিন্তু এখানকার মানুষ মিছিল করে না, হাসপাতাল ভাঙচুর করে না বা ভেতরে ঢুকতে চায় না, আর বাংলাদেশের মানুষ মিছিল করে হাসপাতালের ভেতরে ঢুকতে চায়। কারণটা কি? কারণটা হচ্ছে এখানের যে হাসপাতাল, সেই হাসপাতালের প্রতি আপনার আস্থা আছে। আপনি জানেন যে আপনি আপনার স্বজনকে হাসপাতাল পর্যন্ত নিতে পেরেছেন, পৌঁছেছে। পৌঁছানো মানে হচ্ছে এখানকার সর্বোচ্চ চিকিৎসাটা সে পাবে, কোথাও কোনো গাফিলতি হবে না, নার্স ডাকতে হবে না, ডাক্তার ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, এই আস্থাটা। বাংলাদেশে যে, বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাটা কি, হাসপাতাল, আপনি যখন হাসপাতালের বাইরে দাঁড়িয়েছেন তখন আপনি আস্থা রাখতে পারছেন না যে সত্যিই কি তার চিকিৎসা হচ্ছে হাসপাতালে, নাকি তাকে ফেলে রাখা হচ্ছে। সেখানেও চিকিৎসাটাই হচ্ছে, কিন্তু আস্থার জায়গাটার সংকট। এই কারণে আমাদের ওইখানে, আমাদের মানে বাংলাদেশে এই সংকট গুলো তৈরি হয়, মিছিল হয়, মিটিং হয়, ভাঙচুর হয়, ডাক্তারকে মারধর করা হয়, সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়, আমাকে কিছু করলো না, আমারটা দেখলো না। এই রকমের নানা রকমের সংকট তৈরি হয়, এই ক্ষেত্রেও সেটা হচ্ছে। আপনাকে আমরা প্রায় দেখছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছেন এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে আপনার একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠছে এবং সব জায়গাতেই আপনি খুব সাদরে আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং আপনি অংশগ্রহণ করছেন, যেটা একটা দূতাবাসের কাজ বা প্রবাসী বাংলাদেশিদের সাথে সম্পর্ক রাখাটা এবং তাদের আহ যা প্রয়োজন, তাদের কোনো অভিযোগ, অনুযোগ এবং আহ সবকিছুতেই এগিয়ে আসার এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে কি মনে হচ্ছে, আপনি নিশ্চয়ই অনেক অভিযোগ, আপনি প্রথমেই বলেছেন যে অনেকেই অনেক অভিযোগ ছিল, কিন্তু আপনাকে যেভাবে, আপনি যেভাবে সবার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছেন বাঙালিদের সাথে, বিভিন্ন সামাজিক মাধ্যমে আমরা দেখছি আপনি আসছেন, বিভিন্ন অনুষ্ঠানে আসছেন, এটাকে আপনার কাছে কি মনে হয় যে এটার আরো কিছু এখানে গ্রহণযোগ্যতা বলবো আমি সেটা, যে এটার কি আরো কিছু করণীয় আছে, বা বাংলাদেশের কমিউনিটিকে আরো আপনি একটু রিচ, কোনোভাবে রিচ করার, আউটরিচ করার যে প্রয়োজনীয়তাটা, সেটা কি বাংলাদেশ দূতাবাস করছে, বা কারো পক্ষ থেকে আরেকটু আহ এখানে আরো অবকাশ আছে কিনা এটা করার? প্রথমত কথা, অবকাশ আছে এবং সেটা আরো করা দরকার, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, এই যে এখানকার যে প্রবাসীরা আছেন, আপনারা যারা দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করছেন, এই প্রবাসীদের সঙ্গে আমি এখন দূতাবাসে কর্মরত আছি। এর আগে, বহু আগে থেকে আমার সঙ্গে সাংবাদিক, আমি সাংবাদিক এই হিসেবে এদের সঙ্গে, এদের বড় একটা অংশের সঙ্গে আমার এক ধরনের একটা যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল। মানে তাদের কাছে তারাও আমার কাছে, আমি তাদের কাছে আগে থেকেই পরিচিত। গ্রহণযোগ্যতা ছিল এবং পরিচিত, বন্ধুত্বপূর্ণ, হ্যাঁ গ্রহণযোগ্যতা বন্ধুত্ব। সে বড় ব্যাপার, হ্যাঁ, পরিচিত। আমাকে আমাকে তারা জানতেন, আমি তাদেরকে জান অনেকবার তাদের সঙ্গে আমার দেখা হয়েছে, সংগঠনগত ভাবে তাদের সঙ্গে দেখা হয়েছে, 1 নম্বর। 2 নম্বর ব্যাপার হচ্ছে, আমি যেটা মনে করি এবং আমি যেটা বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি যখন দূতাবাসের একটা পদে আছি,
দূতাবাসে কাজ করতে আসলে আমি ডিপ্লোমেট, আমার একটা প্রোটোকল আছে, এই যে একটা ধারণা আমাদের ভেতরে আছে। প্রথমত কথা, আমি যখন বাংলাদেশের মানুষ আর আপনি যখন বাংলাদেশের মানুষ, সেটা আপনি ওয়াশিংটনে কাজ করছেন অথবা টেক্সাসে একজন কাজ করছেন আছেন, বাংলাদেশের যে কোনো পর্যায়ে যে কোনো মানুষের কাছে দূতাবাসের একজন কর্মকর্তা হয়ে আমার কোনো প্রোটোকল নাই। আমার সঙ্গে কথা বলতে, আমার কোনো জায়গায় যেতে কোনো প্রোটোকল মানতে হবে না। আমি যে কোনো জায়গায় বাঙালিদের সঙ্গে বাংলাদেশিদের সংগঠনের কাছে যেতে পারি, ব্যক্তির কাছে যেতে পারি, এবং আমি মনে করি যাওয়া উচিত, তাদের সঙ্গে কথা বলা উচিত, তাদের কথা শোনা উচিত। তাদের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা শুধু শুনলে হবে না, শুনে কার্যকর ব্যবস্থা ক্ষমতার মধ্যে থাকলে নিতে হবে, ক্ষমতার বাইরে হলে কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে কথা বলতে হবে। দূতাবাসের ভেতর থেকে সমাধান করতে পারলে সমাধান করতে হবে, দূতাবাসের ভেতর থেকে সমাধান না করতে পারলে বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশে যোগাযোগ করতে হলে সেই যোগাযোগটা করতে হবে। আমি যে কথাগুলো বলছি, আমি এর প্রতিটা কাজ করার চেষ্টা করছি। আমি এখন যখন ধরেন এই 2-1 দিনের মধ্যে যখন যে সমস্ত অনুষ্ঠানে গেছি, এই 36 জুলাই, 36 জুলাইয়ের প্রোগ্রামগুলোতে গেছি, তো এই প্রোগ্রামগুলোতে যাওয়ার পরেও 2-1 জন আমার কাছে প্রথম দিকে অনেক বেশি অভিযোগ করতো, এখন অভিযোগ করেছে একজন ধরেন অভিযোগ করলো কোট অ্যান্ড কোট দূতাবাসের লোকজন আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আপনি এই পরিস্থিতিটার উন্নয়ন করেন। একজন বললেন এটা। তখন আমি তার কাছে বলার চেষ্টা করেছি যে এই যে আপনি অভিযোগটা করলেন, এটা কতদিন আগে অভিযোগ, মানে আপনি কোন সময়ের এখনকার অভিযোগ করছেন? বলে এখনকার না, অনেক আগে, 5 আগস্টের আগে এরকম অবস্থা ছিল। আমি বললাম আপনি এখন ঠিক আছে, 5 আগস্টের আগে কি ছিল সেটা নিয়ে আমি এখন কথা বলি না, আমি এই সময় ছিলাম না। আপনি 5 আগস্টের পরে এখন পরিস্থিতি যদি মনে করেন যে দূতাবাসের কোনো কর্মকর্তা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, কোনো কর্মকর্তা আপনি গেছেন কিন্তু আপনার কাজ হয়নি, এইরকম অভিযোগ যদি পান, তাহলে সেটা আপনি আমাদেরকে জানাবেন বা আমাকে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটার সমাধান করতে। অর্থাৎ পরিস্থিতির আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, এবং সামনে যত সময় যাবে উন্নয়ন হবে। আমার একটা টার্গেট এই জায়গাটাতে যেটা, যে আমরা দূতাবাসে এমন একটা আমরা তো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবো, এমন একটা, আমরা সারাদিন আমি এখানে দূতাবাসে থাকবো না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আমার যাওয়া আসা থাকবে, আমি হয়তো বাংলাদেশে ফিরে যাবো, যাওয়া আসা থাকবে। কিন্তু আমি দূতাবাসে অন্তত আমার কর্মক্ষেত্রের মধ্যে এমন একটা ধারা তৈরি করে যেতে চাই, যে যে কোনো বাংলাদেশের নাগরিক যে কোনো সময় তার যে কোনো সমস্যার কথা বললে আসতে পারবে, কোনো বুদ্ধি দিতে পারবে, কোনো পরামর্শ দিতে পারবে। তার কোনো অনুষ্ঠানে দূতাবাসের কর্মরত হিসেবে আমাকে তার অনুষ্ঠানে নিয়ে যেতে চায়, দাওয়াত দিতে চায় বা বলতে চায় আমাদের অনুষ্ঠানে আসেন, আমি সবগুলোতে যেতে পারবো না, কিন্তু আমি সবগুলোর প্রতি আন্তরিক, আমি সবগুলোতেই যেতে চাই কোনো না কোনো ভাবে। সুতরাং এখানে কোনো প্রোটোকল রাখতে চাই না, অর্থাৎ সম্পর্কটার উন্নয়ন ঘটাতে এবং সামগ্রিক ভাবে শুধু আমার কর্মক্ষেত্র নয়, আমার কর্মপরিধি নয়, সামগ্রিক ভাবে দূতাবাসের সঙ্গে বাংলাদেশের মানুষের যারা এখানে স্থায়ীভাবে থাকছেন, তাদের একটা সম্পর্কের উন্নয়ন হওয়া দরকার। তাদের মধ্যে সবাই এক পক্ষ, এরকম একটা মানসিকতা তৈরি হওয়া দরকার আমাদের এখানে। আমার কাছে মনে হয় কেন যেন যে এখানে একটা দুইটা পক্ষের ব্যাপার আছে। দূতাবাস কিছু সুনির্দিষ্ট অভিযোগ আছে, আবার দূতাবাসের বাইরে যারা আছেন তারা মনে করছেন যে দূতাবাস কিছু করছে না। দূতাবাসের ভেতর থেকে যদি মনে করা হয় যে না, এদের সঙ্গে ডিল করা কঠিন, এর থেকে একটু দূরে দলীয়করণের থাকি। ব্যাপার স্যাপারও আছে বোধহয় হ্যাঁ, একটা। এই 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 ব্যাপারগুলো দূর করা দরকার, এবং আমাদের চেষ্টা থাকবে প্রথমত কথা নিজের কর্মপরিধির মধ্যে অবশ্যই সেটা করব, সামগ্রিকভাবে ওই পরিবেশটা উন্নয়ন করে বাংলাদেশের মানুষ যারা গুরুত্বপূর্ণ মানুষ প্রবাসে আসেন, তাদেরকে আমরা বা আমি দূতাবাসের সঙ্গে আরো একত্রিত করতে চাই, তাদের কথা শুনতে চাই, তারা কিভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে সেই একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই। এটা একটু চ্যালেঞ্জিং, মানে যারা এখানে খুব ভালো জায়গায়, ভালো ভালো জায়গাতে কাজ করছেন, যারা এখানে খুব ভালো আছেন, ব্যবসায়ী কর্মজীবী, চাকরি করছেন, তাদের সঙ্গে দূতাবাসের ওই অর্থে তেমন কোনো যোগাযোগ নাই। সৌহার্দ্য। দূতাবাসও একদম। তাদের তাদের নাম ঠিকানা জানে না, তাদের ফোন নম্বর জানে না, তারাও দূতাবাসের কাউকে চেনে না বা জানে না বা কারো গুরুত্বের মধ্যে ধরে না। অর্থাৎ এই জায়গাটাতে যে ঐক্যতান থাকা দরকার সেটা নাই, ওটা একটা চ্যালেঞ্জিং। এই পরিবেশটা করার একটা চেষ্টা করছি, আমি জানি না কতদূর করতে পারবো, কিন্তু একটা চেষ্টা আছে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই বিষয়টি খুব সুন্দর করে বললেন এবং আমরাও আশা করছি যে সেই ঐক্যতানটি যেন তৈরি হয়। দূতাবাস আমাদের প্রতিনিধি, এবং আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে অনেক কৃতিমান আছেন, তাদেরকে তুলে ধরাটাও এবং তাদেরকে নিয়ে গর্ব করাটাও দূতাবাসের একটি কাজ, স্বীকৃতি দেওয়াটাও একটা কাজ। আম,
আপনার কাছে আমার শেষ প্রশ্ন। খুব ভালো লাগলো আপনার ব্যস্ততম সময় আমার জন্য কিছুটা ব্যয় করলেন, আমার দর্শকের জন্য ব্যয় করলেন। আমার শেষ প্রশ্ন, বাংলাদেশ নিয়ে আপনার ভাবনাটা, আপনি কোথায় দেখতে পাচ্ছেন দেশকে? মানে আমরা ভবিষ্যৎটা কি সেটা। বাংলাদেশের বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, প্রথমত কথা। কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষ অনেক কর্মঠ। আপনি আমার চেয়ে ভালো জানবেন এই প্রবাসে যে বাংলাদেশিরা আছেন তাদের সবাই অত্যন্ত কর্মঠ, যার যার জায়গাতে সে কোনো ফাঁকি দেয় না। মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা অত্যন্ত কর্মঠ, কঠিন পরিশ্রম করে দেশে অর্থ পাঠায়। বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, এর জন্য প্রধানতম যে কাজটি করা দরকার সেটি হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্বকে দেশ পরিচালনা করতে হবে, অন্য কাউকে নয়, প্রথমত। দ্বিতীয়ত কথা, রাজনৈতিক নেতৃত্ব যদি জনমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী চলার চেষ্টা করে, মানে করা উচিত, আমার প্রত্যাশা করবে, এবং মানুষ যে কাজ করবে দেশে এবং দেশের বাইরে, সরকারের দায়িত্ব হবে মানুষের ওই কাজ করার ক্ষেত্রে সর্বত্র সহায়তা দিয়ে যাওয়া। সরকার যেন কোনো মানুষের প্রতিবন্ধক হয়ে না দেয়, প্রতিবন্ধকতা তৈরি না করে। সরকার যেন মানুষের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি না করে। সরকার যেন মানুষের চিন্তার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না করে। সরকারের দায়িত্ব হবে দেশের মানুষ যা করবে সেই কাজটাকে সহায়তা দিয়ে যাওয়া। এই কাজটি যদি একটি দেশের সরকার করে তাহলে সেই দেশ অবশ্যই এগিয়ে যাবে, এবং বাংলাদেশের লোক আছে, কাজের সুযোগ আছে। এখন আমাদের এমন সরকার, এমন নেতৃত্ব দরকার যে নেতৃত্ব বাংলাদেশের মানুষকে কাজের ক্ষেত্রে সহায়তা করবে, কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। ওই ডক্টর ইউনূসের একটা কথা আছে, বহু আগে তিনি বলেছিলেন যে সরকারকে কিছু করতে হবে না, শুধু পথের বাধা সরিয়ে দিতে হবে। একটা কাজ বাংলাদেশে যেটা হয়, কেউ একজন একটা, আপনি আজকে প্রবাসী আছেন, আপনি এখন বাংলাদেশে যান, গিয়ে ভেবে যান যে বাংলাদেশে আপনার কিছু টাকা পয়সা আছে, আপনি বাংলাদেশে কিছু একটা করতে পারেন। আপনি বাংলাদেশে গিয়ে ফিরে আসবেন কারণ আপনি কাজটা করতে পারছেন না নানা প্রতিবন্ধকতায়। এই মুহূর্তে সেই পরিবেশটা তুলনামূলকভাবে ভালো, কিন্তু এটা সামগ্রিকভাবে বলছি আমি, নানা প্রতিবন্ধকতায়। তো সরকারের দায়িত্ব হবে ওই প্রতিবন্ধকতাটা দূর করে দেয়, আপনার ভেতরে ওই আস্থাটা তৈরি করা যে তুমি চাইলে যে কোনো সময় আসতে পারো, তুমি এসে যা করতে চাও তোমার জন্য করা যাবে, তোমাকে কাউকে ঘুষ দিতে হবে না, তোমাকে কেউ বসিয়ে রাখবে না। এরকম একটা পরিবেশ কোন একটা সরকার তৈরি করছে, আমি আগামীর বাংলাদেশে এরকম একটা জায়গা দেখতে চাই, তাহলেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আহ আমরা আজকে বিদায় নেব, এবং একটা যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনি যেমন আছেন, আমরা সবাই আছি। আমরা সেই আশাতেই হয়তো বা এখনো বেঁচে আছি, অনেক স্বপ্ন দেখি, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও আমাদের সেই স্বপ্ন যেন আমরা দেখে যেতে পারি, সেটাই আমার কামনা। আর আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও, এবং ধন্যবাদ আমার শোতে আসার জন্য। ভালো থাকবেন, এবং দেশের আপনি যে কাজটা, যে দায়িত্ব নিয়েছেন, সেই দায়িত্ব যেন পরিপূর্ণ করে যেতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদের যারা এতক্ষণ এই অনুষ্ঠান খুব কষ্ট করে দেখলেন, আমার কথা শুনলেন, তাদের সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ।